রাজধানীর উত্তরার দিয়াবাড়ি এলাকায় বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। দুপুরের দিকে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট কাজ করছে। বিমানটিতে ছিলেন স্কোয়াড্রন লিডার তৌকির। দুপুরে উড্ডয়নের পর বিমানটি মাইলস্টোন কলেজের মাঠে বিধ্বস্ত হয়, পরে আগুন ধরে যায়। আইএসপিআর জানিয়েছে বাংলাদেশ বিমান বাহিনীর F-7 BGI প্রশিক্ষণ বিমান উত্তরায় বিধ্বস্ত হয়। বিমানটি দুপুর 1টা 6 উড্ডয়ন করে। দর্শক, এই মুহূর্তে দুর্ঘটনা স্থল থেকে এ বিষয়ে আরো তথ্য জানাচ্ছেন সহকর্মী শাহজালাল জুয়েল। ধন্যবাদ। আপনি যেমনটি বলছিলেন, আপনি ইতিমধ্যে জেনেছেন উত্তরা দিয়াবাড়ির মাইলস্টোন যে মেইন ক্যাম্পাস রয়েছে সেই ক্যাম্পাসের ক্লাসরুমে কিন্তু একটি বিমান আসতে পড়েছে। বিমানটি আমরা যতটুকু জেনেছি বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান ছিল এবং আপনাদের দেখাতে চাই ক্লাসরুমের ভিতরে কিন্তু বিমানটি আসতে পড়ার পর এই ক্লাসরুমের ভিতরে যে ছাত্রছাত্রীরা রয়েছে এই ছাত্রছাত্রীর মধ্যে অনেকাংশ নিহত ও আহত হওয়ার ঘটনা ঘটেছে। আপনি বলে রাখতে চাই ইতিমধ্যে এখানে নৌবাহিনী, সেনাবাহিনী এবং অন্যান্য যে র্যাব এবং পুলিশ সদস্যরা কিন্তু আহত এবং নিহতদেরকে উদ্ধার করার কাজ চলছে। আর আপনাদেরকে বলে রাখতে চাই বিমান বাহিনীর বিমান হেলিকপ্টার কিন্তু ইতিমধ্যে আহতদেরকে কুর্মিতলা হসপিটাল এবং আপনার ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়ার জন্য কাজ করছে। এখানে বাবা মারা যারা রয়েছে স্টুডেন্টদের বা ছাত্রছাত্রীদের, তারা কিন্তু এসে এখানে কান্নাকাটি করছেন এবং উদ্ধার কাজ চলছেন। এই পর্যন্ত কতজন আহত এবং নিহত হয়েছেন এই সঠিক তথ্য আমরা জানতে পারি নাই, তবে আপনাদেরকে সর্বশেষ আমরা জানাতে চেষ্টা করব। এই ছিল আমার কাছে উত্তরা দিয়াবাড়ি মাইলস্টোন ক্যাম্পাস থেকে বিমান দুর্ঘটনার সর্বশেষ। ধন্যবাদ আপনাকে। 10 দিনের মধ্যে জাতীয় সনদ বাস্তবায়নের রাজনৈতিক দলগুলোকে দ্রুত সিদ্ধান্তে পৌঁছানোর আহ্বান জানিয়েছেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক ডক্টর আলী রিয়াজ। সকালে রাজধানী ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত দ্বিতীয় দফার 16তম দিনের আলোচনায় এ কথা বলেন তিনি। কমিশন কোনো সিদ্ধান্ত জোর করে চাপিয়ে দিতে চায় না উল্লেখ করে আলী রিয়াজ বলেন, কোনো বিষয়ে কারো দ্বিমত থাকলে সনদে সেটিও উল্লেখ করা হবে। তিনি আরো বলেন, অধিকাংশ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের পর্যায়ে চলে এসেছে কমিশন। সহযোগিতা অব্যাহত থাকলে চলতি মাসের মধ্যেই হবে জাতীয় সনদ। যদি আপনাদের ভিন্ন মত থাকে ভিন্ন মত থাকবে, যদি সকলে মিলে অধিকাংশ দল মিলে যদি আমরা মনে করি যে এটা আসলে আমরা বিবেচনায় রাখতে পারবো না, তাহলে সেটা বাদ দেওয়ার ব্যাপারে কমিশন কোনো অবস্থা নেই। কমিশন মনে করে যে এগুলি গুরুত্বপূর্ণ, সেই যে কারণে উপস্থাপন করা হয়েছে। কিন্তু আমরা জোর করে কিছু চাপিয়ে দিতে চাইনি, কখনো চাইবো না। কিন্তু আমাদের একটা অবস্থান তো অবশ্যই থাকবে যে রাষ্ট্র কাঠামো সংস্কারের জন্য এগুলো আমরা প্রয়োজনীয় মনে করেছি, অন্যথায় এগুলো উপস্থাপন করার প্রয়োজন হতো না। সেগুলো বিবেচনায় রেখে আপনারা আশা করি আগামী আজকের থেকে 10 দিনের মধ্যে আমরা এক জায়গায় উপনীত হব, একটি জাতীয় সনদ তৈরি করব। সেজন্য আপনারা যে আন্তরিকতা নিয়ে সহযোগিতা করছেন তার জন্য ধন্যবাদ। এটি অব্যাহত রাখুন। আমরা অবশ্যই সকলে মিলে এক জায়গায় উপনীত হতে পারবো আগামী 10 দিনের মধ্যে। 16 বছরের নিপীড়ন দুঃশাসনের মধ্যে গোটা জাতিকে বন্দী করে রেখেছিল শেখ হাসিনা, কিন্তু গণতন্ত্র এখনো নিরাপদ নয়। নির্বাচন কবে হবে তা নিয়ে টানাপোড়েন চলছে। সকালে দলের প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদনের পর তিনি এসব কথা বলেন। শিক্ষার্থীরা এখন গণতান্ত্রিক শক্তির একটি অংশ, কিন্তু গণ অভ্যুত্থানে শহীদদের বিচার হবার তারা রাজনৈতিক দল গঠন করতে পারতেন বলেও মন্তব্য করেন রিজভী। এই যে স্বস্তি, এই শান্তি যেন অব্যাহত থাকে, সেই রাখার দায়িত্ব সরকারের। সেই রাখার দায়িত্ব যারা ক্রিমিনাল, যারা অপরাধী, যারা গণতন্ত্রকে নিশ্চিহ্ন করতে সহায়তা করেছে তাদেরকে ধরুন। যারা শেখ হাসিনাকে বলেছে যে কবরে গেলেও আমরা আপনার সাথে আছি, তো সেই সমস্ত চিহ্নিত টাকা পাচারকারী লোকেরা এখনো কেন দাপিয়ে বেড়াচ্ছে? এটা তো জনগণের প্রশ্ন, আমার প্রশ্ন নয়। আবার যে সমস্ত প্রতিষ্ঠান গড়ে উঠেছে, কোনো প্রতিষ্ঠান বন্ধ না করে বেকার যেন কেউ না হয়, সেটাও এই সরকার দেখে, সেটা তো সেই মেকানিজম তো সরকার করতে পারে।
শেখ হাসিনা যে গণহত্যাকারী ও স্বৈর শাসক সে বিষয়ে দেশে এবং বিদেশে কোনো দ্বিমত নেই বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা শামসুজ্জামান দুদু। জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি কথা বলেন। নির্বাচন ছাড়া গণতন্ত্রের পথে উত্তরণের কোনো সম্ভাবনা নেই উল্লেখ করে তিনি বলেন, বর্তমান পরিস্থিতি দীর্ঘায়িত হলে ষড়যন্ত্রকারীরা ঐক্যবদ্ধ হবার সুযোগ পাবে। যাদের নির্বাচনে আসলে কোনো ভবিষ্যৎ নেই তারাই গণতন্ত্রের পথে বাধা সৃষ্টি করছে বলেও মন্তব্য করেন শামসুজ্জামান দুদু। আমাদেরকে সতর্ক থাকতে হবে, ঐক্যবদ্ধ থাকতে হবে, আর নির্বাচিত একটি সরকার প্রতিষ্ঠা করতে আমাদের নেতা যেমন তারেক রহমান বলেছেন, অদৃশ্য শক্তি এখন আস্তে আস্তে দৃশ্যমান হচ্ছে। কথা কিন্তু খুব সত্য। সেই কারণে ভবিষ্যতে আমার কাছে মনে হয়েছে নির্বাচন ঠেকানোর যত চেষ্টাই হোক, স্বৈরতন্ত্র পতনটার কারণে হচ্ছে গণতন্ত্র প্রতিষ্ঠার কারণে, এবং গণতন্ত্র প্রতিষ্ঠা করবে এই কারণেই স্বাধীনতা যুদ্ধ হয়েছিল স্বাধীনতা এবং গণতন্ত্রের জন্য। সেই স্বাধীনতা যুদ্ধ ৭১ সালে যে অর্জন, সেই অর্জন আমরা গুরুত্ব সহকারে আমাদেরকে নিতে হবে, এবং ভবিষ্যতে গণতন্ত্র এবং গণতন্ত্র এর বাইরে আর কোন শাসন বা পদ্ধতি এই দেশবাসী গ্রহণ করবে না। জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে সারা দেশে পদযাত্রা করছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। এর ধারাবাহিকতায় আজ খাগড়াছড়ি ও ফেনীতে পদযাত্রা, গণসংযোগ ও সমাবেশ করবেন দলটির কেন্দ্রীয় নেতারা। এতে দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষ অংশ নেবেন। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে কেন্দ্রীয় নেতারা সোমবার দুপুর ১২টার দিকে খাগড়াছড়িতে পৌঁছাবেন। তারা শহরের চেঙ্গি স্কয়ার থেকে পদযাত্রায় যোগ দেবেন। পদযাত্রাটি শহরে গুরুত্বপূর্ণ সব সড়ক প্রদক্ষিণ করবে। পরে মুক্ত মঞ্চে সমাবেশ অনুষ্ঠিত হবে। পরে ফেনীতে আসছেন দলটির কেন্দ্রীয় নেতারা। বিকেল ৫টায় ফেনী শহরে কেন্দ্রীয় শহীদ মিনারে একটি পথসভা অনুষ্ঠিত হবে। পথসভা শেষে পদযাত্রা করে মহিপালে গিয়ে আরেকটি পথসভায় অংশ নেবেন তারা। খাগড়াছড়ির মাটিরাঙ্গার সীমান্তবর্তী টং এলাকায় বিজিবি ও ইউপিডিএফ এর মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। গত রাত ৩:৩০টার দিকে এই ঘটনা ঘটে। এ সময় অভিযান চালিয়ে ২টি রাইফেল, একটি পিস্তল, একটি শর্টগান ও ১৬ রাউন্ড গুলি সহ অন্যান্য সরঞ্জামাদি উদ্ধার করে বিজিবি জানায়, মাটিরাঙ্গার সীমান্তবর্তী পোংপাড়া ইউনিয়নের টংপাড়া এলাকায় জামিনীপাড়া জোনের আওতাধীন বিজিবির একটি টহল দলের সাথে ইউপিডিএফ এর গোলাগুলির ঘটনা ঘটে। এক পর্যায়ে সন্ত্রাসীরা পালিয়ে যায়। এ সময় ঘটনাস্থলে আশপাশে অভিযান চালায় বিজিবি। ঘটনাস্থল থেকে রাইফেল, পিস্তল, শটগান গুলি সহ ইউপিডিএফ ফেলে যাওয়া বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করা হয়। গোপালগঞ্জে চলমান ১৪৪ ধারা ও কারফিউ শিথিল করা হয়েছে। গতকাল সন্ধ্যা ৭:৩০টার দিকে জেলা প্রশাসনের মিডিয়া সেলের মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে। তবে সার্বিক অবস্থা পর্যালোচনা করা হচ্ছে। এছাড়া অপরাধীদের গ্রেফতারে আইন শৃঙ্খলা বাহিনীর অভিযান চলমান থাকবে বলেও জানানো হয়েছে। কারফিউ শিথিল হওয়ায় সকাল থেকে সকল ব্যবসা প্রতিষ্ঠান খুলতে শুরু করেছে। অভ্যন্তরীণ রুট সহ দূরপাল্লার সকল যানবাহন স্বাভাবিক নিয়মে চলাচল করছে। এদিকে গোপালগঞ্জে এনসিপির পদযাত্রা ও সমাবেশ কেন্দ্রিক সংঘর্ষের ঘটনায় এ পর্যন্ত আরও ৪টি মামলা সহ মোট ৮টি পৃথক মামলা দায়ের হয়েছে। এসব মামলায় ৮,৪০৪ জনকে আসামি করা হয়েছে। বিভিন্ন থানা থেকে নতুন ২৭ জন সহ জেলার ৫ উপজেলা থেকে এ পর্যন্ত মোট ৩১০ জনকে গ্রেফতার করা হয়েছে। অন্তর্বর্তী সরকার এসে সব দেনা শোধ করেছে। নভেম্বর পর্যন্ত সারের যে মজুদ তাতে কোনো ঘাটতি হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। সচিবালয়ে গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপকালে এমনটা জানান তিনি। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, দেশে সারের কোনো ঘাটতি নেই। নভেম্বর পর্যন্ত যে মজুদ তাতে কোনো ঘাটতি হবে না। তিনি বলেন, সারের লাইসেন্স নিয়ে যারা ঝামেলা করেছে সেগুলো বাদ দিয়ে নতুন লাইসেন্স দেওয়া হবে। এক্ষেত্রে নীতিমালা মানা হবে। প্রকৃত ডিলাররাই যেন সারের ডিলারশিপ পায় সেটা নিশ্চিত করা হবে। আরেকটা হচ্ছে আমাদের এখানে একটা সুবিধা হচ্ছে আমাদের তো কোনো রাজনীতি বিবেচনা নেই। এই জন্য আমরা
যারা ভালো লোক তারাই দেওয়ার চেষ্টা করবে। একটা নীতিমালাও আছে, এই ক্ষেত্রে যদি আপনাদের কাছে কোনো ভালো লোক থাকে আপনারা তার নামও দিতে পারেন। এখন হলো সারের কিন্তু কোনো মজুদদারি নেই, এখন নীতিমালাটাই হচ্ছে না, মানে পুরাটা সম্পূর্ণ হয় নাই। বাট এইটার ক্ষেত্রে আপনাকে একটা আশ্বস্ত করতে পারি যেন যারা প্রকৃত ডিলার তারাই যেন পায়। এই জন্য আমি আপনাদের একটা অনুরোধ করবো, আপনাদের কাছে যদি কোনো ভালো নাম থাকে আপনারা দিতে পারেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জাকসু নির্বাচন নিয়ে চলছে নাটকীয়তা। 2 বার পেছানোর পর এবার তৃতীয়বারের মতো ঘোষণা এসেছে 11 সেপ্টেম্বর। শিক্ষার্থীরা বলছেন এবারও যদি ভেস্তে যায় আন্দোলন অনিবার্য। তবে বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে এবারের সঠিক সময় নির্বাচন অনুষ্ঠিত হবে, সকল ধরনের প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। প্রতিনিধি মোহাম্মদ আনোয়ার হোসেনের রিপোর্ট, জানাচ্ছেন আতিকুর রহমান তিতাস। ৩২ বছর পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যখন ছাত্র সংসদের প্রতিনিধি নির্বাচনের স্বপ্ন দেখছে, ঠিক তখনই একের পর এক পিছিয়ে যাচ্ছে জাকসু নির্বাচন। প্রশাসনের পক্ষ থেকে 2 দফা তারিখ পেছানোর পর এবার তৃতীয়বারের ঘোষণা এসেছে 11 সেপ্টেম্বর। কিন্তু শিক্ষার্থীদের মধ্যে রয়েছে গভীর সংশয়। তারা বলছে প্রতিবারই আশ্বাস আসে কিন্তু ভোট আসে না। জাকসু নির্বাচন ছাড়াও শিক্ষার্থীরা চাইছেন হল সংসদ নির্বাচন। জাকসু করবার জন্য যে ন্যূনতম প্রস্তুতিটুকু প্রশাসনের নেওয়া উচিত ছিল, সেই জায়গায় প্রশাসন বারবার ব্যর্থতার পরিচয় দিচ্ছে। তারা আসলেই আমাদের জাকসু নির্বাচনের ডেট দিয়ে শেষমেশ যখন জাকসু নির্বাচন করতে পারে না, তখন কিন্তু আমাদের আস্থার জায়গাটি আর থাকে না। তবে ছাত্র সংগঠনের নেতাদের দাবি, জুলাই আগস্টে ছাত্রদের উপর হামলাকারীদের বিচার নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন ব্যর্থ হয়েছে। তবে দ্রুত সময়ের মধ্যে বিচার নিশ্চিত করে ঘোষিত তারিখেই জাকসু নির্বাচন সম্পন্ন করতে হবে। ছাত্র সংগঠনগুলো থেকে যে দাবি জানানো হয়েছিল সেটি ছিল নির্বাচনের পূর্বে অবশ্যই ফেসিবাদের দোসর ছাত্রলীগের বিচার। জুলাইয়ের পরবর্তী প্রশাসন তালবাহানা করছে এবং দীর্ঘসূত্রিতা করছে। 3 বারের মতো তারা ডেট পিছিয়েও এখনো তারা অগ্রগতি দেখাতে পারছে না। গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে শিক্ষার্থী বান্ধব কিংবা শিক্ষার্থীদের অধিকার আদায়ের জন্য কোনো দাবি আসলে তারা মানেনি। তারা অবশ্যই নির্বাচন সুষ্ঠু, সুন্দর, উচ্চমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার লক্ষ্যে যত ধরনের পদ্ধতি গ্রহণ করা দরকার সেই পদ্ধতিগুলো এখন থেকে তারা কার্যকর করা শুরু করবেন। অন্যদিকে বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে 24-এর গণঅভ্যুত্থানের সাথে এই জাকসু নির্বাচন জড়িত। এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর তৎকালীন ছাত্র সংগঠন যেভাবে হামলা চালিয়েছে, আগামী 1 মাসের মধ্যে তার বিচার নিশ্চিত করে নির্বাচন সম্পন্ন করা হবে। এ লক্ষ্যে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। শিক্ষার্থীরা তাদের ভোটাধিকার প্রয়োগ করে একটি জাকসু নির্বাচন এবং হল সংসদ নির্বাচন নিয়ে তারা অংশগ্রহণ করবে। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসন পক্ষ থেকে প্রত্যয় ব্যক্ত করছি যে এই ইলেকশনটি একটি ইতিহাস হয়ে থাকবে আমাদের। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। এবছরে এসএসসি ও সমমান পরীক্ষায় দিনাজপুরের পার্বতীপুর উপজেলার 2 প্রতিষ্ঠান থেকে অংশ নেওয়া কোনো শিক্ষার্থী পাশ করতে পারেনি। শিক্ষা ব্যবস্থার এমন ধসের কারণ হিসেবে শিক্ষার্থীর অনুপস্থিতি, শ্রেণীকক্ষে পর্যাপ্ত সময় পাঠদান না করা সহ শিক্ষক সংকটকে দায়ী করছেন সংশ্লিষ্টরা। এদিকে শিক্ষার মান উন্নয়নের সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন উপজেলা প্রশাসন। বিস্তারিত প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুনের প্রতিবেদনে। দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় এবারে 14টি কেন্দ্রে অনুষ্ঠিত এসএসসি ও সমমান পরীক্ষায় 122 শিক্ষা প্রতিষ্ঠান থেকে অংশগ্রহণ করে 6459 শিক্ষার্থী। এসএসসি দাখিল ও দাখিল ভোকেশনাল শাখায় অংশগ্রহণকারীর মধ্য থেকে চলতি বছর দিনাজপুর শিক্ষা বোর্ড, কারিগরি ও মাদ্রাসা বোর্ডের প্রকাশিত ফলাফলে উপজেলায় অকৃতকার্য হয়েছেন 1844 শিক্ষার্থী। ফলাফল বিপর্যয়ের শীর্ষ তালিকায় রয়েছে পূর্ব হোসেনপুর বালিকা উচ্চ বিদ্যালয় এবং মমিনপুর দারুল হুদা দাখিল মাদ্রাসা। এ 2 প্রতিষ্ঠানের 17 শিক্ষার্থীর কেউই পাশ করেনি এবছর। এদিকে শহরের মুক্তিযোদ্ধা উচ্চ বিদ্যালয় ও ফকিরবাজার বাহারুল উলুম আলিম মাদ্রাসা এবং আফতাবাবাদ দাখিল মাদ্রাসা থেকে 1 জন করে মোট 3 শিক্ষার্থী পাশ করায় শতভাগ ফেলের তালিকা থেকে নাম কাটিয়েছেন তারা। ফলাফল খারাপের কারণ জানতে এসব প্রতিষ্ঠানে গেলে কোনো সদুত্তর দিতে পারেনি সংশ্লিষ্টরা। আর এটা হলে হবে কি, আমাদের প্রতিষ্ঠানটা তখন একটু এমপিও হইতে বাধাগ্রস্ত হবে। মানে এই জন্যই আপনাদেরকে বলতেছি যে একটু আপনাদের স্যাম্পেথি থাকলে ভালো। 1 জন কৃতিত্বের সাথে পাস করেছে, বাকি 7 জন অকৃতকার্য হয়েছে। তবে ফলাফল বিপর্যয়ের কারণ হিসেবে শিক্ষকদের দক্ষতা স্বল্পতা, শিক্ষার্থীদের অনুপস্থিতি ছাড়াও কর্তৃপক্ষের গাফিলতিকে দায়ী বলে মনে করেন অভিভাবকরা। পড়াশোনা না ক্লাস না হলে তো রেজাল্ট খারাপ হবে, এটা স্বাভাবিক হয়। ছাত্ররা একজন না শিক্ষক ভালো না থাকলে ফেল তো করবে, অবশ্যই করবে। এ বিষয়ে জানতে চাইলে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার। তবে শতভাগ ফেল করা প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন উপজেলা প্রশাসন।
মাধ্যমিক শিক্ষা প্রশাসনের সঙ্গে কথা বলি, এগুলোর বিরুদ্ধে অ্যাকশন বলতে আমরা অবশ্যই লিখবো যে এতগুলা শিক্ষক থাকতে একজনও পাস করবে না, তাহলে আসলে এটা দরকার। আব্দুল্লাহ আল মামুন, মাই টিভি, পার্বতীপুর। 2024 সালের 21 জুলাই সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে কোটা পুনর্বহাল সংক্রান্ত হাইকোর্টের রায় বাতিল করে দেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। সরকারি চাকরিতে 7% কোটা ব্যবস্থা রেখে বাকি 93% পদে মেধার ভিত্তিতে নিয়োগ এবং সরকারের নির্বাহী বিভাগকে অনতিবিলম্বে প্রজ্ঞাপন জারি করতে নির্দেশ দেওয়া হয়। 21 জুলাই দেশ জুড়ে কারফিউর মধ্যেই রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে আন্দোলনকারীদের সাথে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সংঘর্ষে 19 জন নিহত হয়। আরও জানাচ্ছেন আতিকুর রহমান তিতাস। কোটা সংস্কার আন্দোলন সহিংসতা রূপ নেওয়ার পর 2024 সালের 21 জুলাই সরকারি চাকরির ক্ষেত্রে কোটা পুনর্বহাল সংক্রান্ত হাইকোর্টের রায় বাতিল করে দেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। সরকারি চাকরিতে 7% কোটা রেখে বাকি 93% পদে মেধার ভিত্তিতে নিয়োগ এবং সরকারের নির্বাহী বিভাগকে অনতিবিলম্বে প্রজ্ঞাপন জারি করতে নির্দেশ দেওয়া হয়। 21 জুলাই দেশজুড়ে কারফিউর মধ্যেই রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে আন্দোলনকারীদের সাথে আইন শৃঙ্খলা বাহিনী সদস্যদের সংঘর্ষের ঘটনা ঘটে। এদিন সংঘর্ষে ঢাকা সহ সারা দেশে 19 জন নিহত হন। তাদের মধ্যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে 10 জন, নরসিংদীতে 4, গাজীপুরে 2, নারায়ণগঞ্জে 1, সাভারে 1 ও চট্টগ্রামে 1 জনের মৃত্যুর খবর পাওয়া যায়। এদিন দেশের বিভিন্ন স্থানে আইন শৃঙ্খলা বাহিনী ও আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষে কয়েকশো আন্দোলনকারী আহত হন, যাদের অনেকের অবস্থা সংকটাপন্ন ছিল। এছাড়া এদিন সিদ্ধিরগঞ্জে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের 19 গাড়িতে আগুন দেওয়া হয়। 21 জুলাই চতুর্থ দিনের মতো সারা বাংলাদেশে ইন্টারনেটবিহীন এবং কারফিউ বলবৎ ছিল। এদিন ভোরে ঢাকার পূর্বাচল এলাকায় আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলামকে পাওয়া যায় এবং পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এর আগে শুক্রবার দিবাগত রাত 2:30টার দিকে রাজধানীর খিলগাঁও থেকে নাহিদ ইসলামকে আইন শৃঙ্খলা বাহিনী পরিচয় তুলে নেওয়া হয়। শনিবার দিবাগত রাতে 2টা থেকে 3টা নাগাদ এমন থমথমে পরিবেশেই আপিল বিভাগ থেকে আসে নতুন সিদ্ধান্ত। শিক্ষার্থীদের চাওয়া ছিল কোটা ব্যবস্থার সংস্কার। সাধারণ শিক্ষার্থীদের রক্ত ঝরার পর অবশেষে আন্দোলনের 21তম দিনে সেই সংস্কারের রায় আসে আপিল বিভাগ থেকে। আদালতের এই রায়কে স্বাগত জানান সে সময়কার বিভিন্ন মন্ত্রী। সাধুবাদের পরেও কারফিউ অনির্দিষ্টকালের জন্য বাড়ায় সরকার। পরিস্থিতি তখনও আয়ত্তের বাইরেই। সেনাবাহিনীর পাশাপাশি নৌবাহিনী আর কোস্টগার্ডকেও এদিন দেখা যায় মাঠে। রাজধানী সহ সারা দেশের প্রতিটি মোড়ে মোড়ে চেকপোস্ট বসিয়ে চলে কঠোর তল্লাশি। আতিকুর রহমান তিতাস, মাই টিভি।